নমস্কার। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্য মৃত্যু, মারধরের জের। গোদের উপরে বিস্ফোরা, এফআইআর এর পর এবার রাহুল গান্ধীর হাতে নোটিশ। ডালমের সবটাই কালা, চাকরি বাতিল মামলায় পুরো প্যানেল নিয়ে কি বললেন প্রধান বিচারপতি। ওষুধ কিনতে গিয়েছিলেন রুমমেট, ফিরে এসেই দেখেন প্রদীপ আর নেই। যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে বাড়ছে রহস্য। খাস কলকাতার গেস্ট হাউসে অস্ত্র কার্তুজ নিয়ে নিরাপদে বসেছিল ওরা। মুর্শিদাবাদে স্কুল চলাকালীন 2 শিক্ষকের তুমুল মারামারি, একজন ভর্তি হাসপাতালে। শীতের আমেজে ব্রেক, ঘনিয়েছে নিম্নচাপ, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। প্রতিদিন খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্য মৃত্যু, দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল। মৃতের পরিবারের দাবি, থানায় অত্যাচারের পাশাপাশি ওষুধ খেতে দেওয়া হয়নি ধৃতকে, যার জেরে এই ঘটনা। দেহ ইতিমধ্যে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। সব খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের শীর্ষ স্তরের আধিকারিকেরা। জানা গিয়েছে, মৃতের নাম রথীশ দেবনাথ, তার বয়স 55 বছর। ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে বুধবার রানাঘাট থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। রাতে লকআপেই রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের তরফে ধৃতের বাড়িতে জানানো হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মৃত্যু হয় তার। পুলিশের দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু, কিন্তু পরিবার একাধিক প্রশ্ন তুলেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে। তাদের প্রশ্ন, যদি অসুস্থতার জেরে মৃত্যুর ঘটনা ঘটে থাকে তাহলে আঘাতের চিহ্ন এলো কিভাবে। মৃতের দাদার অভিযোগ, লকআপে রথীশ বাবুর উপর অত্যাচার করা হয়েছে। এখানেই শেষ নয়, উনি নিয়মিত ওষুধ খেতেন, তাও দেওয়া হয়নি, যার জেরে এই পরিণতি। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। নোটিশ, পাল্টা নোটিশ। সংসদের শীতকালীন অধিবেশনের শেষে শুধুই নোটিশের চালাচালি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে কংগ্রেস তৃণমূল। এবার পাল্টা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিজেপি। জানা গিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে কড়া মন্তব্যে বিকৃত করেছেন। আম্বেদকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও জানিয়েছে বিজেপি। প্রসঙ্গত, এর আগে আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রথমে তৃণমূল কংগ্রেস ও পরে কংগ্রেস স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে। এবার পাল্টা জবাব বিজেপির। রাহুল গান্ধীর বিরুদ্ধেও আনা হলো স্বাধিকার ভঙ্গের নোটিশ। অন্যদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছে বিজেপি। গতকাল বৃহস্পতিবার সংসদে মকরদ্বারের সামনে যখন বিজেপি ও কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল, তখন দুই পক্ষের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়ে চোট পেয়েছেন প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। বিকেলেই রাহুলের নামে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। পাল্টা এফআইআর দায়ের করেছে কংগ্রেসও। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। একাধিক প্রশ্নে একাধিক প্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। এদিনের শুনানিতে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়টি দেখা হচ্ছিল, যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যা সওয়াল জবাব চলতে থাকে, তাতে প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এসএসসির 2016 সালের পুরো প্যানেল নিয়েই সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মূল মিরর ইমেজ অর্থাৎ ওএমআর এর যে আপলোডেড কপি সেটা আসল কিনা তা যাচাই করার কোনো অবকাশ এসএসসির মূল্যায়নকারী সংস্থার রাখেনি। কোনো আসল ওএমআর শিট নেই, সে প্রেক্ষিতেই প্রধান বিচারপতি সন্দেহ প্রকাশ করেন। 2016 প্যানেলের কিছু ক্ষেত্রে গরমিল রয়েছে নাকি পুরো প্যানেলটাতেই গরমিল রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী দাবি করেছেন, এখন তারা চাকরির থেকেও বেশি চিন্তিত বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারণ এত লোকের চাকরি একসঙ্গে চলে গেলে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়বে। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর বক্তব্য, এখানে মহাভারত চলছে, 3 জন সঞ্জয়কে লাগবে। উল্লেখ্য,
মহাভারতের সঞ্জয় হলেন এমন এক চরিত্র যার ঐশ্বরিক দৃষ্টিশক্তি অর্থাৎ দিব্য দৃষ্টি ছিল। তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের উপদেষ্টা। সবকিছু শোনার পর ব্ল্যাঙ্ক ওএমআর নিয়েও বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। সন্দেহ প্রকাশ করে বলেন, সাদা ব্ল্যাঙ্ক ওএমআর পাওয়া গিয়েছে, তাহলে কি ওএমআর শিটও পরিবর্তন হয়ে গিয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যুতে বাড়ছে রহস্য। ভর সন্ধ্যায় নিজের ঘরে মৃত্যু হয় ওই পড়ুয়ার। মাত্র 21 বছর বয়সের ওই ছাত্র অসুস্থতা বোধ করছিলেন। তবে এমন কি অসুস্থতা যাতে মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতের নাম প্রদীপ কুমার মান্না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন প্রদীপ। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। পড়াশোনার সূত্রেই তিনি কলকাতায় এসেছিলেন। ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সার্ভে পার্ক থানা এলাকার বিএম মন্ডল রোডে ভাড়া থাকতেন ওই যুবক। তার সঙ্গে থাকতেন আরও এক পড়ুয়া। অর্ক মাইতি নামে ওই যুবক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ ঘরে অসুস্থ বোধ করে প্রদীপ। তাকে ওষুধ কিনে নিয়ে আসতে বলেন তিনি। ওষুধ কিনে 8টার সময় ঘরে ঢুকে দেখে প্রদীপ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তাকে নিয়ে প্রথমে স্থানীয় নার্সিংহোমে যান অর্ক। সেখান থেকে কেপিসিতে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর আসল কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, তমলুকের বাসিন্দা ওই যুবক যথেষ্ট মেধাবী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন না তিনি। শহরের গেস্ট হাউস কি অপরাধের বাসা? রাতে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। হাতে নাতে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করল এসটিএফ। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি গেস্ট হাউসে অভিযান চালায় এসটিএফ। প্রথমে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে গ্রেফতার করা হয় তাদের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ এর গোয়েন্দারা এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে অভিযান চালায়। ধৃতদের নাম রবিশ কুমার ও মিরজ মালিক। তারা দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে দুটি 9mm অটোমেটিক পিস্তল ও 18 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে তাদের যোগ আছে বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কেন তারা নিয়ে এসেছিলেন, কাউকে সেগুলি দেওয়ার পরিকল্পনা ছিল কিনা, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিছুদিন আগে শিয়ালদহ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র, আর এবার এজেসি বোস রোড। খাস কলকাতার গেস্ট হাউসগুলো কি নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে। একদিকে জাল পাসপোর্টের রমরমা চলছে, পাসপোর্ট থেকে আধার কার্ড সব নথি জাল করে অপরাধীদের বারবারন্ত চলছে বলেই তথ্য সামনে আসছে। তার মধ্যে এই অস্ত্র উদ্ধারকে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিছুদিন আগে যেভাবে প্রকাশ্যে কলকাতা পুর নিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের চেষ্টা করা হয়, তাতেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। ওই ঘটনার পর তৎপর হয় পুলিশও। তারপরও শহরে অস্ত্র উদ্ধার। পুলিশের ভূমিকা কি? আবারও প্রশ্নের মুখে। স্কুল চলাকালীনই 2 শিক্ষকের মধ্যে তুমুল মারামারি। সে এমনই অবস্থা যে ঘটনায় আহত হয়ে একজনকে ছুটতে হলো হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের। জানা যাচ্ছে, বিশ্বরূপ মৈত্র নামের ওই চিকিৎসক আহত অবস্থায় বড়ুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, ওই স্কুলেরই এক শিক্ষিকা স্কুলের শিডিউল ও নিয়মাবলী না মেনে নিজের মতন করে চাকরি চালিয়ে যাচ্ছেন। এজন্য প্রতিবাদ করেন বিশ্বরূপ। আর তাতেই বৃহস্পতিবার স্কুলের ভিতরে ঢুকে ওই মহিলা শিক্ষকের স্বামী শিক্ষকের উপর হামলা চালান। যা খবর, হামলাকারী নিজেও একটি অন্য স্কুলের শিক্ষক। তিনি বিশ্বরূপ মৈত্র নামের এক শিক্ষককে বেধড়ক মারধর করেন। নাক মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে বড়ুয়া থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বড়ুয়া থানার পুলিশ। আজ স্নোফলের সম্ভাবনা। তুষারপাত হতে পারে শনিবারেও। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। কালিম্পংয়েও সম্ভাবনা সামান্য। আজ দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারেও দক্ষিণবঙ্গের 8 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি শুক্র ও শনিবার। আগামী 2-3 দিন একই রকম পারদ। দক্ষিণে পূবের বাতাস বইবে। আংশিক মেঘলা আকাশ। আজ থেকে মেঘলা আকাশ। শীতের আমেজে ব্রেক। শুক্র ও শনিবার মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা তার উপরে তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। আজ শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কাল শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। উত্তরবঙ্গ পশ্চিমী ঝঞ্ঝা, হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা, কোথাও খুব হালকা। কলকাতা পূবালি হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় শীতের সাময়িক ধাক্কা। অভয়াকাণ্ডে অভিযুক্ত হিসেবে দুজন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের পর থেকে নয়া মাত্রা নিয়েছে প্রতিবাদ। সঠিক বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস নতুন করে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে। ধর্মতলা চত্বরে সেই ধর্নায় পুলিশ অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্টের সরল সেই বাধা। বৃহস্পতিবার উচ্চ আদালত চিকিৎসকদের সেই ধর্নার অনুমতি দিল বিশেষ শর্ত সাপেক্ষে। 18 থেকে 26 ডিসেম্বর চৌরঙ্গি রোডে চলবে এই কর্মসূচি, তবে শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে শুক্রবার। 18 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিঠি দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে, তাতে অনুমতি মেলেনি। সেই কারণে 17 তারিখ ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। বুধবার শুনানির কথা থাকলেও তা বৃহস্পতিবার সেই ধর্নার অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। জানানো হয়েছে চৌরঙ্গি রোডের উপর অবস্থান বিক্ষোভ করতে পারবে। সর্বাধিক 200 জনকে নিয়ে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে, তবে বেশ কিছু শর্ত মানতে হবে। শুক্রবার সেসব চূড়ান্ত হবে বলে উচ্চ আদালতের সূত্রে জানা গিয়েছে। অভয়াকাণ্ডে সন্দীপ, অভিজিতের জামিনের বিরোধিতা, সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া সহ একগুচ্ছ দাবিতে ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 18 থেকে 26 ডিসেম্বর ধর্মতলার ডোরিনার ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চেয়েছিলেন সংগঠনের সদস্যরা, কিন্তু ডোরিনা ক্রসিংয়ের বদলে একটু দূরে চৌরঙ্গি রোডের উপর এই অবস্থানের অনুমতি নিল হাইকোর্ট। 200 জনকে নিয়ে 26 তারিখ পর্যন্ত বিক্ষোভ অবস্থান চলবে, এর প্রস্তুতিও শুরু হয়েছে। এদিকে আগামী 24 ডিসেম্বর সিবিআইকে আরজি করের ঘটনার তদন্তের যাবতীয় নথি হাইকোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে কোনোভাবেই শুনানি বন্ধ করা যাবে না বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ জানিয়েছেন, আরজি কর মামলার তদন্ত কিভাবে এগোচ্ছে তা নিয়ে আগামী 24 ডিসেম্বর আদালতের রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। একই সঙ্গে 15 দিন পর পর তদন্তে অগ্রগতির রিপোর্ট নেওয়া যায় কিনা এ ব্যাপারেও ওই দিনের শুনানিতে আদালত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দাবি বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। ওপার বাংলায় হিন্দু ও উদারবাদী মুসলিমদের উপর হামলার সিঁদুরে মেঘ দেখেছেন তিনি। আশঙ্কা প্রকাশ করে অধীর বলেন, এখনই পদক্ষেপ না করলে বঙ্গের সীমান্ত জেলা মালদহ, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরের অধিকাংশ এলাকা ওপার বাংলার অংশ বলে দাবি করবে বাংলাদেশ। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি আজ বাংলায় এসে পড়েছে, পরবর্তীতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে কেন্দ্র ও বাংলার সরকারের কাছে তার আবেদন, এই বিষয় নিয়ে আর ঠুনকো রাজনীতি করবেন না। দেশ শেষ হয়ে যাবে, বাংলা শেষ হয়ে যাবে, এটা অনেকটা ক্যান্সারের মতো, পদক্ষেপ না করলে শরীরে ছড়িয়ে পড়বে। পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার সময় 2 দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে মুর্শিদাবাদের থাকা নিয়ে এদিন অধীর বলেন, মুর্শিদাবাদ 2 দিন পাকিস্তানের অংশ ছিল, সেই সময় মৌলবাদীরা এই অঞ্চলকে পাকিস্তানের বলে দাবি করেছিল। আজও এখানে মুসলিমরাই সংখ্যাগুরু। এখনই পদক্ষেপ না করলে সেই পরিস্থিতি ফিরতে পারে। পাশাপাশি মৌলবাদীদের পক্ষ নিয়ে বলতে গিয়ে বর্ষিয়ান রাজনীতিক জানান, মৌলবাদীরা নিজেদের জায়গা বাড়াতে চাইছে, এই জন্য কমজোরি হিন্দুদের জমি জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, ওখানে মৌলবাদীদের বসানো হবে। এই আশঙ্কাগুলির পাশাপাশি বাংলায় যাতে হিন্দু মুসলিম একত্রে সুষ্ঠুভাবে থাকতে পারে সেই সংক্রান্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। অধীর বলেন, এখানে যাতে হিন্দু মুসলমান সবাই একত্রে বসবাস করতে পারেন তার ব্যবস্থা করতে হবে, না হলে আজ বাংলাদেশের যা অবস্থা আগামী দিনে বাংলার সেই দশা হতে পারে। খবর শেষ হলো।